শুরু হচ্ছে আকাশবাণী কলকাতার পডকাস্ট। আজকে আপনারা শুনবেন নাগরিক অধিকার সুরক্ষায় আইন। এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন আকাশবাণী পডকাস্ট অনুষ্ঠান। সাধারণ মানুষের কাছে আইন প্রক্রিয়া জটিল ব্যবস্থা মনে হতে পারে, কিন্তু সত্যি কি তাই? নিজেদের প্রাপ্যটুকু বুঝে নিতে আমাদের কোনো না কোনো সময় আদালতে দ্বারস্থ হতে হয়। এই সময় মানুষ দিকভ্রষ্ট হয়ে যান এবং কোথায় যাবেন, কিভাবে তার আবেদন করবেন, কিভাবে তার বিচার প্রক্রিয়া চলবে, সবটা নিয়ে ভীষণ একটা শঙ্কায় থাকেন। আজকে আমাদের স্টুডিওতে যিনি এসেছেন আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে, অনেকটা এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার একটা আলোচনা করবেন। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। নমস্কার। নমস্কার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে বললাম যে নিজেদের প্রাপ্যটুকু বুঝে নিতে আমাদের কোনো না কোনো সময় আদালতের দ্বারস্থ হতে হয়। একজন সাধারণ মানুষ কিভাবে তার মামলা অনুযায়ী আদালতের কাছে যাবে? দেখুন, মামলার আমি যদি প্রকারভেদ বলি তাহলে দেখুন মামলা কি ধরনের হতে পারে। একটা হচ্ছে দেওয়ানি মামলা, দ্বিতীয় হচ্ছে ফৌজদারি মামলা। সাধারণভাবে যদি প্রভেদ করি, অর্থাৎ ধরুন একজন ব্যক্তির সঙ্গে তার পাশের বাড়ির আরেকজন ব্যক্তির জমি জমা সংক্রান্ত বিরোধ হচ্ছে, সেটা সিভিল মামলা, ফলে সেই মামলা সিভিল কোর্টে যাবেন। এবার ওই পাশের বাড়ির ব্যক্তিটি তাকে ওই জমি জমা সংক্রান্ত বিরোধের জন্য অ্যাটাক করলো, মারলো, তাহলে তিনি কোথায় যাবেন? তিনি থানায় যাবেন। থানায় গিয়ে অভিযোগ দায়ের করবেন। এটা কিন্তু ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেল। ঝামেলাটা ছিল জমি জমা সংক্রান্ত, কিন্তু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অ্যাটাক করলো, ফলে ক্রিমিনাল অ্যাক্ট সংগঠিত হলো। সেক্ষেত্রে সাধারণভাবে থানায় যাবেন। থানায় গিয়ে এবার থানা যদি দেখেন, অর্থাৎ পুলিশ যদি দেখেন যে সেখানে আদালত গ্রাহ্য অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এবার ধরুন দেখলো যে কগনিজেবল নন বেলেবল অফেন্স, এবার যে ব্যক্তি এই অপরাধটি সংগঠিত করেছে তাকে কাস্টাডিতে নেওয়া প্রয়োজন, কাস্টাডিতে নেবেন। বা যদি মনে করেন যে না, কাস্টাডিতে নেওয়া প্রয়োজন নেই অথচ মামলাটি প্রসিড হওয়া প্রয়োজন, তাহলে সেই অনুযায়ী এনকোয়ারি করবেন, তারপরে ইনভেস্টিগেশন করবেন। এবার যদি আদালত গ্রাহ্য অপরাধ সংগঠিত হয় এবং সেক্ষেত্রে সেই অভিযোগের সাপেক্ষে একটি এফআইআর করবেন, সেই এফআইআরের সাপেক্ষে ইনভেস্টিগেশন করবেন। এবার ধরুন এটা তো সাধারণভাবে বললাম, কিন্তু মানুষের আরেকটা সাধারণ অভিযোগ থাকে যে আমি একটি আদালত গ্রাহ্য নন বেলেবল অফেন্স হওয়া সত্ত্বেও পুলিশ অভিযোগ গ্রহণ করছে না। এটা হয়ে থাকে, এটা প্রায়শই হয়ে থাকে। এতে হতোদ্যম হয়ে পড়ার কোনো প্রকার কারণ নেই, আমাদের আইনেই সেই সংস্থান রয়েছে। সেই ব্যক্তিটি তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে চলে যাবেন, গিয়ে যে অভিযোগটা থানায় করছিলেন সেই অভিযোগটা বেসিক্যালি থানায় করবেন, তারপরে তার একটি কপি এসপির কাছে পাঠাবেন। সেই সমস্ত কপি নিয়ে তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে অভিযোগ করবেন এবং তার সাপেক্ষে সেই ম্যাজিস্ট্রেট কোর্ট যখন যদি ইনভেস্টিগেশনের অর্ডার দেয় তাহলে সেই ইনভেস্টিগেশন হবে। অর্থাৎ এই সংস্থান কিন্তু আইনেই রয়েছে। আমাদের যদি এই আদালতের স্তরীকরণ দেখেন তাহলে আমাদের দেশে আদালতের স্তরীকরণ মূলত এইভাবে স্তরীকৃত করা যায়: সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট, তার নিচে রাজ্যে হাইকোর্ট এবং তার নিচে জেলা আদালতগুলো। এবার জেলা আদালতে এই যে বললাম কনফ্লিক্ট হলো ব্যক্তির সঙ্গে ব্যক্তির, এবার এই কনফ্লিক্টের নেচার অনুযায়ী সিভিল কনফ্লিক্ট অর্থাৎ ব্যক্তির সঙ্গে ব্যক্তির দেওয়ানি মামলা, সেক্ষেত্রে সিভিল কোর্টে যাবেন। ফৌজদারি মামলা, সেই ক্ষেত্রে ফৌজদারি মামলার তার অপরাধের যে ডিগ্রি, মানে কতটা অপরাধ সংগঠিত হয়েছে, মার্ডার করে দিয়েছে তাহলে সেটা এক ধরনের অপরাধ, হয়তো কেউ কাউকে চড় মেরে দিয়েছে সেটা আর এক ধরনের অপরাধ। ফলে অপরাধের নেচার অনুযায়ী আদালতে মামলা হবে। সেই ক্ষেত্রে ফৌজদারি আদালতে মামলা হবে, যেখানে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের হওয়ার পরে তারপরে ট্রায়াল চলবে, তারপর অপরাধীর বিচার হবে। বিচার পর্বে পরে যদি আদালত মনে করে যে না শাস্তি দেওয়া প্রয়োজন তাহলে শাস্তি দেবে। এবার এটা জেলা আদালতে হলো। আবার সিভিল সুটের ক্ষেত্রেও সেক্ষেত্রে ডিসাইড করলো না এই জমিটি উনার নয়, ওই জমিটি আর একটা ব্যক্তির, সেক্ষেত্রে ওই সিভিল কোর্ট সেটা বিচার করার পরে এবার এই যে জেলা আদালতে যে বিচারগুলো হলো ব্যক্তির সঙ্গে ব্যক্তির সংঘাতে, সেই বিচার তারপরে হয়তো পছন্দ হলো, একটা পক্ষের পছন্দ নাই হতে পারে, তখন সেটি উচ্চতর আদালতে এলো অর্থাৎ হাইকোর্টে এলো।
ফলে এটা হচ্ছে সাধারণ মানে রুট বলতে পারেন। এবার হাইকোর্টের বিচারে পছন্দ হলো না, তখন সুপ্রিম কোর্টে গেল। এর বাইরে অর্থাৎ ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিরোধ, আর ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিরোধে এবার ধরুন এই যে ক্রিমিনাল অফেন্সগুলো, সেগুলো সাধারণভাবে রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত হয় বলে এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। ফলে সেই জন্য দেখবেন ক্রিমিনাল অ্যাক্ট যেখানে সংগঠিত হয় সেখানে রাষ্ট্রের ভূমিকা থাকে, স্টেটের ভূমিকা থাকে। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, সেই জন্য পুলিশ দেখবেন এর ইনভেস্টিগেশন করে, এবং পুলিশই বেসিক্যালি এর ইনভেস্টিগেশন করে সেই যে অপরাধটি সংগঠিত হয়েছে তার পক্ষে একজন আইনজীবী দাঁড়ায়, যেটা আপনার পিপি বলেন, পাবলিক প্রসিকিউটর। তিনি সেক্ষেত্রে এই মামলাটি প্রসিড করে নিয়ে গিয়ে যদি অপরাধী সত্যি হয়ে থাকেন, অপরাধী সেটাকে আলটিমেট এস্টাবলিশ করার পরে তার শাস্তির বিধান হয়। ফলে যে কোনো অপরাধ সেটি রাষ্ট্রের বিরুদ্ধে হয় বলে ধরে নেওয়া হয়। এবার ওই কিছু মানুষ ধরুন রাষ্ট্র, আমাদের যে সংবিধানে মৌলিক অধিকার রয়েছে, কিছু মানুষের মৌলিক অধিকার খর্ব হলো মনে করলো, যেমন ধরুন রাইট টু লাইফ মৌলিক অধিকার, যেমন ধরুন ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সেটা যে কোনো নাগরিকের মৌলিক অধিকার। হয়তো চাকরির পরীক্ষা দিয়েছে কিন্তু তিনি মনে করছেন আমি ডিপ্রাইভড হয়েছি। এই ধরনের মামলাগুলো ডিরেক্টলি হাইকোর্টে হবে, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির বিরোধ, সেই ক্ষেত্রে ডিরেক্টলি হাইকোর্টে হবে। এবার ধরুন দেখা গেল ওই যে বললাম পুলিশ কাজ, এবার ধরুন একটা ইনভেস্টিগেশন চলাকালীন বা পুলিশ প্রপারলি কাজ করছে না, বা পুলিশ যে কাজটি করার কথা সেই কাজটি করছে না ক্রিমিনাল ইনভেস্টিগেশনের করতে, বা সাপোজ কেউ হয়তো একটি ধরুন সভা সমিতি আয়োজন করতে চাইছে, পুলিশ সভা সমিতির পারমিশন দিচ্ছে না, তাহলে কি করবে? ডিরেক্টলি হাইকোর্টে আসবে। অর্থাৎ পুলিশের ইনঅ্যাকশন বা ওভার অ্যাকশনের বিরুদ্ধে ডিরেক্টলি হাইকোর্টে আসা যায়। আমাদের সংবিধানে আর্টিকেল 226-এ এই প্রভিশন দেওয়া আছে, ফলে এখানে হাইকোর্টে রিট করা যায়। এই রিটের প্রভিশন আমাদের আর্টিকেল 226-এ বলা আছে। এবার সুপ্রিম কোর্টেও কিন্তু যাওয়া যায় আর্টিকেল 32 দিয়ে, সাম্প্রতিকতম। সেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি, তিনি তার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছিল, রিপিটেডলি সেই ব্যক্তিকেই মানে অ্যাকিউজ দেখিয়ে রিপিটেডলি তাকে হ্যারাস করার জন্য এফআইআর হচ্ছে। তো সুপ্রিম কোর্ট বলছে ডিরেক্টলি সেক্ষেত্রে তুমি আর্টিকেল 32 ইনভোক করা। তিনি তো অভিযুক্ত, হ্যাঁ অভিযুক্ত, কিন্তু সে দেখা যাচ্ছে যে রিপিটেডলি তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করছে, কিন্তু বেসিক্যালি তার কোনো সারবত্তা নেই। আচ্ছা, তিনি মনে করছে যে বেসিক্যালি তাকে হ্যারাস করা হচ্ছে, সেই জন্য তিনি ডিরেক্টলি আর্টিকেল 32 ইনভোক করেছিলেন। সাধারণভাবে কি হয়, হাইকোর্টকে বাইপাস করে গিয়ে সুপ্রিম কোর্টে গেলে আমাদের জুডিশিয়াল ডেকোরাম, বেসিক্যালি বলা হয় যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে, যেহেতু তোমার রাজ্যের একটি সাংবিধানিক আদালত রয়েছে সেখানেই যাও, কিন্তু সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে অ্যালাউ করেছেন। হয়তো দেখা যাচ্ছে এমন একটা গ্রেভ সিচুয়েশন তৈরি করে, ফর দ্য সেক অফ জাস্টিস ডিরেক্টলি সুপ্রিম কোর্টে মামলা করা যায় আর্টিকেল 32 ইনভোক করে। ফলে সেখানে মানে এই রিট পাওয়ারটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়েরই আছে। আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্টের, আর্টিকেল 226-এ হাইকোর্টের। কিন্তু সাধারণভাবে এই সাংবিধানিক রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির এই যে সাংবিধানিক বিরোধে সাধারণভাবে হাইকোর্টে আসা হয়, তারপরে সুপ্রিম কোর্টে। কারণ সুপ্রিম কোর্টে, ইভেন সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মানে আমি বলতে পারি দু রকম জুরিসডিকশন আছে, একটা অরিজিনাল জুরিসডিকশন, একটা বলতে পারি অ্যাপিলেট জুরিসডিকশন। হাইকোর্টেরও তাই, হাইকোর্টেরও দু রকম জুরিসডিকশন, বিশেষ করে চার্টার্ড হাইকোর্টগুলোর অরিজিনাল জুরিসডিকশন এবং অ্যাপিলেট জুরিসডিকশন। বেশ। সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন কোনগুলো? যেমন ধরুন একটি রাজ্যের সঙ্গে আরেকটি রাজ্যের বিরোধ ঘটছে, হয়তো একটি রাজ্য থেকে নদী এসে আরেকটি রাজ্যে ঢুকছে, জল বন্টনের ক্ষেত্রে সেখানে বাঁধ দেওয়া হয়েছে, জল বন্টনে তাদের মধ্যে বিরোধ ঘটলো, দুই রাজ্যের মধ্যে। ফলে সেক্ষেত্রে ডিরেক্টলি এই তাহলে তো একটি রাজ্য বলবে না আমার রাজ্যের হাইকোর্টে হবে, আরেকটি রাজ্য বলবে না আমার রাজ্যের হাইকোর্টে হবে, সেটা নয়, সুপ্রিম কোর্টে ডিরেক্টলি সেক্ষেত্রে মামলা করা যায়। কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধ, সেক্ষেত্রেও ডিরেক্টলি সুপ্রিম কোর্ট, এটা সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন। এবার ধরুন একটি মামলা রায় দিল কলকাতা হাইকোর্ট, জাস্ট উদাহরণের জন্য বলি, সেই রায় পছন্দ হলো না সুপ্রিম কোর্টে, তারপরে আপনি সেক্ষেত্রে তিনি যেতে পারেন যে একদম সরাসরি গিয়ে আবেদন করা যায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এসএলপি করবেন, কোনো অসুবিধা নেই। ফলে এই প্রায়শই শোনেন যে এসএলপি করা হয়েছে, মানে স্পেশাল লিভ পিটিশন। একদম। এবার এই স্পেশাল লিভ পিটিশনটা কেন? এই স্পেশাল লিভ পিটিশন একটা ইউনিক প্রভিশন আমাদের সংবিধানে, যে কোনো অর্ডারের এগেনস্টে এই এসএলপি ইনভোক করা যায়। আমাদের হাইকোর্টে যেমন ধরুন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ আছে। এবার সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিল, তারপরে সাধারণভাবে সিঙ্গেল বেঞ্চের অর্ডারের এগেনস্টে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ যেতে হয়, তারপরে ডিভিশন বেঞ্চ থেকে এসএলপি ইনভোক করা হচ্ছে সুপ্রিম কোর্টে। কিন্তু মনে করছে যে সিঙ্গেল বেঞ্চের একটি রায়, সেটি হচ্ছে গ্রেভলি ইনজাস্টিস হচ্ছে, সাংঘাতিকভাবে ইনজাস্টিস, আপনি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে চলে গেলেন,
এসএলপি কিন্তু ডিরেক্টলি সেক্ষেত্রে ওই একটা ফোরাম জাম্প করে চলে গেলেন, তারপরেও কিন্তু সেটা সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে না, ফর দ্য সেক অফ জাস্টিস আমার এই ম্যাটারটি অ্যাডমিট করা উচিত, সেক্ষেত্রে অ্যাডমিট করবেন, এবং এটা করেন। এর অনেক উদাহরণ রয়েছে। মানে এরম করে কি আমরা যে কোনো বিষয়ের নিয়ে আমরা সেখানে আবেদন করতে পারি না, স্পেশাল লিভ পিটিশনে? স্পেশাল লিভ পিটিশনের ক্ষেত্রে একটা অর্ডার থাকতে হবে, হাইকোর্ট বা নিচের কোর্টের একটি অর্ডার থাকতে হবে। ইভেন ধরুন এটাও হতে পারে যে একদম জেলা আদালতের একটি অর্ডার যেটা সাংঘাতিকভাবে অসাম্য ক্রিয়েট করছে, সাংঘাতিক ইনজাস্টিস হচ্ছে, সেক্ষেত্রেও স্পেশাল লিভ পিটিশন সেটা এন্টারটেন হতে পারে। অনেকে হয়তো এটা মানে বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এটা এই সাংবিধানিক প্রভিশন আমাদের সংবিধানে রয়েছে। যেমন ওই যে বললাম সিঙ্গেল বেঞ্চ থেকে ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে যাওয়া যায়, সেরকম যদি দেখা যাচ্ছে এরকম এমন একটি নির্দেশ, ডিএ নির্দেশ সাংঘাতিকভাবে ইনজাস্টিস ক্রিয়েট করছে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে ডিরেক্ট সুপ্রিম কোর্টে যাবে। আর তাছাড়া সুপ্রিম কোর্টে তো অরিজিনাল জুরিসডিকশন রয়েছে। তাছাড়া সুপ্রিম কোর্ট আর্টিকেল 32-তে ডিরেক্টলি যে কোনো ব্যক্তি যেতে পারেন যদি তার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়, তিনি যদি সুপ্রিম কোর্টকে স্যাটিসফাই করতে পারেন যে হ্যাঁ গ্রেভ ইনজাস্টিস হচ্ছে আমার সঙ্গে এবং আমার এই সুপ্রিম কোর্টে এই ম্যাটারটি নিয়ে নেওয়া উচিত ডিরেক্টলি, তাহলেও সুপ্রিম কোর্টে হতে পারে। এছাড়াও আরেকটা জুরিসডিকশন যেটা একেবারে বলবো কোর্ট ইভলভিং একটা জুরিসপ্রুডেন্স বলবো, সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। প্রায়শই শোনেন একদম সাধারণ পিআইএল। সাধারণভাবে কি হয়, ওই যে বললাম ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিরোধ ঘটলে যে ব্যক্তি এগ্রিভ তিনি আদালতে যান, অর্থাৎ যার লোকাস আছে, অর্থাৎ যিনি আক্রান্ত। আচ্ছা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এটা কোর্ট ইভলভ জুরিসপ্রুডেন্স, যেখানে ধরুন একজন ব্যক্তি তিনি দেখছেন যে সমাজে এমন কিছু হচ্ছে, ধরুন পরিবেশ দূষণ হচ্ছে, তিনি নিজে হয়তো অ্যাফেক্টেড নন কিন্তু সোসাইটি অ্যাট লার্জ অ্যাফেক্টেড, তিনি চলে গেলেন। হয়তো নদী দূষণ হচ্ছে, হয়তো তিনি অ্যাফেক্টেড নন, তিনি চলে গেলেন। ধরুন হয়তো সেই ব্যক্তিটি সমাজে এমন কিছু ইনজাস্টিস হচ্ছে যেখানে তার সরাসরি কোনো যোগ নেই, অর্থাৎ তার কোনো লোকাস নেই, তিনি আক্রান্ত নন। অর্থাৎ একজন ব্যক্তির সাধারণভাবে লোকাস থাকলেই মামলা করতে পারেন, এটা সাধারণ নিয়ম ছিল। মানে প্রথমেই আদালতকে দুটো বিষয়ে স্যাটিসফাই করতে হয়, এক যে মামলাটি ওই টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে কিনা, অর্থাৎ মামলাটি ওই জুরিসডিকশনে লাই করে কিনা। এবার জুরিসডিকশন দু প্রকার হতে পারে, একটা টেরিটোরিয়াল জুরিসডিকশন, একটা হচ্ছে পিকুইনারি জুরিসডিকশন, অর্থাৎ একটি নির্দিষ্ট পয়সা পর্যন্ত এত টাকার মামলা এই আদালতে হবে, এরকম মানে পিকুইনারি জুরিসডিকশন ডিটারমিন করা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ টেরিটোরিয়াল জুরিসডিকশন, মানে যে কোনো কজ অফ অ্যাকশন, ধরুন কলকাতা শহরে একটি ডিসপিউট অ্যারাইজ হলো, তাহলে সেই মামলাটি কলকাতা হাইকোর্টে হবে। এবার ধরুন সেটা কিন্তু সাধারণভাবে দিল্লিতে হবে না, আপনাকে দেখাতে হবে আইদার ওই কজ অফ অ্যাকশনটি হয় কলকাতায় অ্যারোজ করেছে কলকাতা হাইকোর্টের মামলা করার ক্ষেত্রে, অথবা ওই পার্ট অফ কজ অফ অ্যাকশন কলকাতা জুরিসডিকশনে অ্যারোজ হয়েছে, তবেই একমাত্র কলকাতা হাইকোর্টে মামলা হবে। এর ফলে এটা গেল টেরিটোরিয়াল জুরিসডিকশন। এই তারপরেই দেখা হয় লোকাস, অর্থাৎ ওই ব্যক্তিটি মামলা করার জন্য উপযুক্ত কিনা, আদৌ ওই ব্যক্তিটি অ্যাফেক্টেড হয়েছে কিনা। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেই স্থলে সেটা হচ্ছে একটা ইউনিক একটা মামলা যেখানে তার নিজস্ব কোনো লোকাস নেই, তার নিজস্ব কোনো স্বার্থ নেই, স্বার্থহীনভাবে তিনি সমাজের স্বার্থে, সোসাইটি অ্যাট লার্জের স্বার্থে তিনি বেসিক্যালি আগিয়ে এসে মামলা করছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। যেমন ধরুন এখন যে এসআইআর হচ্ছে, এখানে এসআইআর মামলাটি দেখবেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আপনি এসআইআর বললেন, যখন আমরা সাধারণ মানুষের আতঙ্কের মধ্যে আছে এই মানে তালিকাভুক্ত হওয়া এবং তালিকা থেকে বাদ পড়ে যাওয়া, এই দোটানার মাঝে মানে যদি কোনো সাধারণ মানুষ এই তালিকা থেকে বাদ কোনোভাবে পড়ে গেলেন, তারপরে আইন কিভাবে সহায়তা করবে? দেখুন প্রথমেই বলি এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর বিভ্রান্তি, এবং একদম বিভ্রান্তি রাখবেন না। এসআইআর এই প্রভিশনটি রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে আছে। নির্বাচন কমিশন তার দায়িত্ব হচ্ছে একেবারে স্বচ্ছ একটি তালিকা তৈরি করা, ভোটার লিস্ট তৈরি করা। তার স্বার্থে টাইম টু টাইম নির্বাচন কমিশন সেই ভোটার লিস্ট সংশোধন করেন। এসআইআর হচ্ছে অ্যাকচুয়ালি ভোটার লিস্টের সংশোধন, ফলে এটি একটি আইনগত প্রক্রিয়া। ফলে এসআইআর এই বাতিল হয়ে যাবে, এসআইআর হবে না, এটা যারা বলছেন তারা সঠিক বলছেন না। এসআইআর এটি একটি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে নির্বাচন কমিশনের একটি মানে বলতে পারেন তার ক্ষমতা, সেই ক্ষমতা এক্সারসাইজ করে তিনি একটি স্বচ্ছ নির্বাচন তালিকা
তিনি প্রকাশ করবেন এবং তার ভিত্তিতে ভোট হবে। এটাই সাধারণ আইনগত প্রক্রিয়া। বেশ। দ্বিতীয় হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা মানুষ অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, এসআইআর এর সঙ্গে সিটিজেনশিপের কোনো প্রকার সম্পর্ক নেই। এসআইআর হয় রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে, আর একজন ভারতের নাগরিক কি নাগরিক নন এটা ডিটারমিন হয় সিটিজেনশিপ অ্যাক্টে। এবং ভারতবর্ষের নাগরিকত্বের ক্ষেত্রে এই বিষয়টি মানে নির্ধারণ করার ক্ষমতা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের, নির্বাচন কমিশনের নয়। ফলে নির্বাচন কমিশন মানে একজন ব্যক্তির নাগরিকত্ব ডিটারমিন করে দেবেন, এটা একেবারেই নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়ই নয়। নির্বাচন কমিশন কি করেন, একটি স্বচ্ছ তালিকা তৈরির স্বার্থে দেখেন যে কারা বেঁচে আছেন ভারতীয় নাগরিক, তাদের একটি তালিকা তৈরি করবেন এবং সেই তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরি করবেন, যাতে কোনোভাবে তালিকায় ত্রুটি বিচ্যুতি না থাকে, যাতে অ্যাকচুয়ালি আমাদের তো পার্টিসিপেটরি ডেমোক্রেসি, সেক্ষেত্রে যাতে সঠিকভাবে জনমতের রিফ্লেকশন ঘটে, সেই জন্য তারা এই তালিকাটা স্বচ্ছতার সঙ্গে তৈরি করে। এখন দেখা যাচ্ছে ধরুন এই এসআইআর এর ক্ষেত্রে এখন নোটিশ দিয়েছে প্রচুর, সেই সাপেক্ষে হিয়ারিং হয়েছে। এবার নোটিশগুলো হিয়ারিং হয়েছে, ইয়ারও সেগুলো দেখবেন, দেখার পরে একটি তালিকা, চূড়ান্ত তালিকা তৈরি হবে। এখন তালিকাতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির নাম নেই। হতেই পারে, ভুলভাবে হতে পারে বা ঠিকভাবে হতে পারে, তাহলে তার কোনো অধিকার নেই। ধরুন যার নাম নেই, অবভিয়াসলি আছে, তিনি ডিইওর কাছে অ্যাপিল করবেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তারপরে ডিইওর পরে সিইওর কাছে অ্যাপিল করবেন। আচ্ছা, হয়ে গেল। তারপরেও যদি নাম না আসে বা তারপরেও তিনি অ্যাগ্রিভ থাকেন, সেক্ষেত্রে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে। ফলে এইটা নয় যে একজন ব্যক্তির চূড়ান্ত তালিকায় নাম না থাকা মানেই বেসিক্যালি তিনি ভোট দিতে পারবেন না। আর দ্বিতীয় আর একটা কথা, একজন ব্যক্তির নাম না থাকা মানেই তিনি ভারতের নাগরিক নন, এটা প্রমাণিত হয়ে গেছে একদমই নয়। ধরুন একজন ভারতীয় নাগরিক, তিনি ঠিক করলেন আমি ভোটার লিস্টে নাম তুলব না, করতেই পারেন। যদিও আমি মনে করি প্রতিটি নাগরিকের ভোটার লিস্টে নাম তোলা উচিত, তার ভোট দেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং আমি সকলকে বলি যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সকলে এই ভোট পদ্ধতির মধ্যে অংশগ্রহণ করে আপনি আপনার পছন্দের সরকার নির্বাচিত করবেন, এটা তার দায়িত্ব অবভিয়াসলি। এবার একজন মানুষ, তিনি ধরেন তার জীবনে 5টা ভোট হয়েছে, তিনি একটা ভোটে হয়তো অসুস্থ ছিলেন, পার্টিসিপেট করতে পারেননি, হসপিটালাইজ ছিলেন, হয়তো সেই সময় ভোটের সময় বিদেশে ছিলেন, এটা অনেক সময় হয়, ফলে তিনি পার্টিসিপেট করতে পারেন। তার বলে কি তিনি ভারতবর্ষের নাগরিক নন? সেটা প্রমাণিত হয়ে গেছে না, একদমই না। ফলে চূড়ান্ত তালিকায় নাম না থাকলে যে তিনি ভারতের নাগরিক না, এটা প্রমাণিত নয়, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ভোটার লিস্টের নাম হয়তো দেখা গেল আদৌ উঠলো না এই ভোটের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে প্রমাণিত হয়ে গেল যে না তিনি ভারতীয় নাগরিক না, একদমই নয়। তবে আমি বলবো যে কোনো তালিকা, এই বিশেষ করে ভোটার লিস্ট, স্বচ্ছতার সঙ্গে তৈরি করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। ফলে আমি আশা করব নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করবেন এবং তারা এই যে এত কোটি মানুষের, 1 কোটির অধিক মানুষের হিয়ারিং নিয়েছেন, তারপরে তারা তালিকা তৈরি, এটা হিউজ কাজ। ফলে এই কাজ আমি মনে করি যে দক্ষতার সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে তারা সেটা পালন করবেন। আমি বলবো মানুষকে যে আপনারা কেউ প্যানিক হবেন না এবং আপনারা কেউ ভাববেন না যে এই চূড়ান্ত তালিকায় নাম না থাকা মানেই তিনি ভারতবর্ষের নাগরিক থাকলেন না, এটা প্রমাণিত হয়ে গেছে না, এটা হয়নি। এসআইআর এর সঙ্গে সিটিজেনশিপের, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের সঙ্গে সিটিজেনশিপ অ্যাক্টের কোনো প্রকার সম্পর্ক নেই এবং নাগরিকত্ব সেটা ডিটারমিন হয় সিটিজেনশিপ অ্যাক্টে। এবং নাগরিকত্ব দেওয়া বা কারা, এর একমাত্র অধিকারী হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটা এসআইআর এর সাথে কোনো রকম ভাবে কোনো প্রকার সম্পর্কই নেই, আইনগতভাবে সম্পর্ক নেই। নির্বাচন কমিশন হকদারই নন। আমাদের এই আইনের আলোচনায় যে বা আবেদন করা, এই আপিল প্রক্রিয়ার মাধ্যমে আদালতের নেওয়া কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কি অনুরোধ করা যায়? অবভিয়াসলি দেখুন, এই শব্দটা খুব ছোট, কিন্তু এর বিভিন্ন স্তর রয়েছে। যেমন ধরুন সিভিল মামলার অ্যাপিল, সাংবিধানিক আদালতের রিট মামলা, তার আপিল, বিভিন্ন অ্যাপিলের প্রভিশন রয়েছে। একটি ডিক্রি হলো, সেই ডিক্রি পছন্দ হলো না, তার অ্যাপিল করলেন সিভিল সুটের ক্ষেত্রে, সেটা এক ধরনের বিষয়। একটা রিট কোর্টে হয়তো সিঙ্গেল বেঞ্চের অর্ডার, সেটা পছন্দ হলো না, তার অ্যাপিল করলেন। এবার ধরুন এই অর্ডারই আবার দুরকম হয়, একটা হচ্ছে জাজমেন্ট যেটা ফাইনালি ডিসাইড হয়ে যায়, আর একটা হচ্ছে অর্ডার, নির্দেশ। বলে একটি হচ্ছে রায়, যেটা আলটিমেটলি বিভিন্ন নির্দেশের পরে আলটিমেট যে রেমেডি চেয়েছেন সেটাকে ডিটারমিন করে, সেটা জাজমেন্ট। আর একটা হলো
তার অন্তর্বর্তীকালীন সময়ে দেখবেন প্রায়শই শোনেন অন্তর্বর্তীকালীন নির্দেশ, অর্থাৎ একটি মামলা, সেটা ধরুন প্রলং পিরিয়ড চলছে, তার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে হয়। সেই অন্তর্বর্তীকালীন নির্দেশের সাপেক্ষেও কিন্তু সেক্ষেত্রেও অ্যাপিল করা যায়। অর্থাৎ সিভিল সুটের ক্ষেত্রে অরিজিনাল ডিক্রির এগেনস্টে অ্যাপিল করা যায়, সেখানে ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল রয়েছে। আবার আপনি যদি রিট কোর্টের সাপেক্ষে ধরেন, সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিবেন বা রায় দেবেন তারও অ্যাপিলের প্রভিশন রয়েছে। যেটা মূল বিষয়, মানে ভারতবর্ষের আপনি জুডিশিয়ারির যেটা কথাটা আপনি মূলত টাচ করতে চাইছেন, যে একটি মামলায় একবার ডিটারমিন্ড হয়ে যাওয়া মানে কি সেটাই আলটিমেট? না, তা নয়। তার কারণ ভারতবর্ষের এই যে জুডিশিয়ারি, কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়। মানে আইনের যে প্রতিটি পদক্ষেপ নেওয়া হয় বা প্রতিটি এই যে প্রভিশন থাকে, তার পিছনে একটা যুক্তি থাকে। এই ক্ষেত্রে যে আপিলের যুক্তি হচ্ছে যে কেন এর জুরিসপ্রুডেন্স কি এর পিছনে, সেটা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল হয়। কারণ বিচারপতি, তিনি যিনি বিচার করছেন, তিনিও তো একজন মানুষ, ফলে তার ভুল হতেই পারে। সেই জন্য সেই ভুল রেকটিফাই করার জন্য এই আপিলের প্রভিশন রয়েছে। এবং ভারতবর্ষে ওই যে বললাম, ভারতবর্ষের আইনের যে স্তরীকরণ, জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই স্তরীকরণ ভারতবর্ষ কেন পৃথিবীব্যাপী এই যে জুডিশিয়াল সিস্টেমে এই যে স্তরীকৃত রূপ থাকে, তার কারণ হচ্ছে যে মানুষ মানেই ভুল হতে পারে, সেই ভুলটিকে রেকটিফাই করা, সেই জন্য শুধরে নেওয়ার একটা প্রক্রিয়া। ফলে এই যে এক একটা ফোরাম তৈরি করা হয়। সেই জন্য আমি প্রায়শই বলি, দেখুন আপনি এই যে একটা প্রশ্ন করলেন এর আগে, যে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ডিরেক্টলি সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। হ্যাঁ, করতে পারেন। যেমন আর্টিকেল 32 ইনভক করে ডিরেক্টলি একজন নাগরিক, তিনি মনে করছেন তার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেক্টলি সুপ্রিম কোর্টে চলে গেলেন। কিন্তু বিং অ্যান অ্যাডভোকেট, আমার সাজেশন থাকে যে আপনি হাইকোর্ট করে সুপ্রিম কোর্ট যাবেন। কেন? তার কারণ তাহলে সেক্ষেত্রে আপনি একটা ফোরাম লুজ করবেন না। হ্যাঁ, আর তাছাড়াও সকলে যদি সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হয়, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু ওভার বার্ডেন হয়ে যাবে। কোয়ান্টিটি বাড়তে থাকলে কিন্তু কোয়ালিটি হ্রাস করবে। সেই জন্যই আপনি প্রথমে হাইকোর্টে দেখুন, যদি মনে করেন যে হ্যাঁ আপনার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়েছে, আপনি হাইকোর্টে মামলা করুন, তারপর হাইকোর্ট সেটা বিচার বিবেচনা করুক, তারপরে আপনি সেটার এগেনস্টে রায়ে যদি এগ্রিভড হন, তারপরে আপনি সুপ্রিম কোর্টে যাওয়ার তো প্রভিশন রয়েছে। ফলে এই যে ফোরাম লুজ, সেটাও কিন্তু করা উচিত নয়, জাস্টিফাইডও নয়। এবং সুপ্রিম কোর্ট দেখবেন অনেক মামলা যেমন গ্রহণ করেন আর্টিকেল 32-তে, সেরকম অনেক মামলা বর্জনও করেন, বলেন যে আপনি ডিরেক্ট আর্টিকেল 32 ইনভোক করবেন না, হাইকোর্টে পাঠিয়ে দেন, বা অনেক সময় যদি মনে করেন যে মামলার মেরিট নেই, ডিসমিসও করে দেন। ফলে দুটোই হয়, যে রিমান্ডেও পাঠিয়ে দিতে পারেন, আবার ডিসমিসও করে দিতে পারেন যদি মামলার মেরিট না থাকে। যদিও আমাদের আর্টিকেল 226 এবং আর্টিকেল 32 রয়েছে, যদি দেখা যায় ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়েছে এবং হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে, গ্রেভ ইনজাস্টিস হচ্ছে না হাইকোর্টে গেলে, তাহলে হাইকোর্টে আসাই উচিত। সেক্ষেত্রে ফোরাম লুজটা হয় না, ফলে আপনি দুটো ফোরাম পান, ফলে সেক্ষেত্রে রায়টা ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। দেখুন, আমি মনে করি ভারতবর্ষ কেন পৃথিবীব্যাপী, দেখুন সব রায় সবসময় কি ঠিক? যেমন সুপ্রিম কোর্ট নিজেই বলছে যে সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম, কিন্তু সেটা ইনফেলেবল না, সেটা যে বেসিক্যালি তার কোনো ত্রুটি বিচ্যুতি নেই তা নয়। সুপ্রিম কোর্ট দেখবে সুপ্রিম কোর্ট নিজের রায় অল্টার করে। যেমন একটা উদাহরণ দিই, ধরুন এডিএম জব্বলপুর মামলা, বিখ্যাত মামলা, সেখানে জাস্টিস খান্নার ওপিনিয়ন সেটা মাইনরিটি ছিল। কেএস পুট্টুস্বামী মামলায় সেটা অল্টার্ড হয়ে গেল, এডিএম জব্বলপুরের মামলা ওই সুপ্রিম কোর্টই করলো। তার কারণ কি? তার কারণ হচ্ছে, দেখুন আমি মনে করি ল হচ্ছে ডাইনামিক সাবজেক্ট। লয়ের যে গতিময়তা, আইনের গতিময়তাকে যদি কোনো জুডিশিয়াল সিস্টেম টাচ না করতে পারে, তাহলে সেটা কিন্তু সারভাইভ করবে না। আর ভারতবর্ষের গণতন্ত্র এতদিন সারভাইভ করার মূল কারণ হলো ভারতবর্ষের আইনের গতিময়তা এবং বিচার ব্যবস্থার গতিময়তা। ভারতীয় বিচার ব্যবস্থা নিজের হয়তো মনে করেছেন যে সেই সময়ের এই ত্রুটিটি রেকটিফাই করা প্রয়োজন, বিচার ব্যবস্থা নিজেরাই কিন্তু রেকটিফাই করে নিয়ে। ইভেন আমি রিসেন্ট বেশ কিছু ঘটনার কথা বলতে পারি, যেখানে সুপ্রিম কোর্ট মনে করেছে হয়তো একটা নির্দেশ হয়েছে, সমাজে ইম্প্যাক্ট হয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট দেখবেন সেই নির্দেশটি আবার পুনরায়, সেই মামলাটি আবার পুনরায় গ্রহণ করে নির্দেশটি অল্টার করেছেন। ফলে এটা কিন্তু এই গতিময়তা, আইনের এই গতিময়তা চলতে থাকে। এটা যদি না থাকে, তাহলে কিন্তু গণতন্ত্র সারভাইভ করবে না। এই গণতন্ত্রকে সারভাইভ করানোর জন্য যেমন আইনের গতিময়তা প্রয়োজন, সেরকম বিচার ব্যবস্থারও গতিময়তা প্রয়োজন। এবং ভারতবর্ষের গণতন্ত্র এত সুদৃঢ়ভাবে
ভারতবর্ষের মনে মানুষের মনে পতিত হয়ে গেছে, এবং ভারতবর্ষের মানুষের মনে পতিত হওয়ার মানে আমি মনে করি যতগুলো ইনস্ট্রুমেন্টালিটিস আছে তার মধ্যে অন্যতম হলো বিচার ব্যবস্থা। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন ফিরদৌস বাবু, সেটা হচ্ছে এই যে আপনি রায়ের কথা বললেন, আদালত বা সর্বোচ্চ আদালত যে রায় দিচ্ছেন কোনো বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে, এরপরে সেই রায় ঘোষণার পর সময়সীমা সেটা তো নির্দিষ্ট করে দেওয়া হয়। সেই সময়সীমা যদি উল্লঙ্ঘন করা হয়, যদি নিয়ম মানা না হয়, এর পরের কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? একদমই। এরপরে তারও একটি আইন রয়েছে, সেটাকে বলা হয় আদালত অবমাননা আইন, কন্টেম্প্ট অফ কোর্ট। কারণ ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা থেকে উদ্ভূত যে রায় বা নির্দেশ, সেটি একজন সিটিজেন বা একটি আর্টিকেল 12 অথরিটি, মানে যেগুলো ধরুন সরকারি সংস্থা বলে সাধারণভাবে মানুষের কাছে পরিচিত, আমাদের আইনি পরিভাষায় আর্টিকেল 12 অথরিটি, তারা মানতে বাধ্য। ধরুন হাইকোর্ট একটি নির্দেশ দিল যে এই ব্যক্তিকে চাকরি দিয়ে দাও, বা এই ব্যক্তিকে পেনশন দিয়ে দাও, বা এই ব্যক্তিকে 6 মাসের বেতন দিয়ে দাও। সেই নির্দেশটি মানছে না, হয়তো 6 মাসের বেতন 3 মাসের মধ্যে দিয়ে দাও, বা এই ব্যক্তিকে এত টাকা বেশি পাবে সেই পেমেন্টটা তুমি 2 মাসের মধ্যে করে দাও, এই হায়ার পে স্কেলটা মানছেন না, তাহলে সেক্ষেত্রে আদালত অবমাননার মামলা সেই পার্টিকুলার আধিকারিকের বিরুদ্ধে হবে যিনি এই রায়টি মানেননি। ধরুন আমাদের এই যে প্রসিডিংসগুলো হয়, সেই প্রসিডিংসে পার্টিস থাকেন, যেমন স্টেট একটি পার্টি, সেরকম বিভিন্ন দপ্তরের হয়তো আধিকারিকরা তারা পার্টিস থাকেন। ফলে কোনো না কোনো ব্যক্তি যিনি চেয়ারে আছেন, তিনি তো ওই রাইটটিকে এক্সিকিউট করার জন্য দায়বদ্ধ। তিনি যদি রাইটটিকে এক্সিকিউট না করেন, তাহলে তিনি পার্সোনালি লায়াবল থাকবেন। ওই রাইটটি কেন এক্সিকিউট হয়নি, তিনি যদি উইলফুলি ওই রাইটটিকে ডিসঅবে করেন, অমান্য করেন, তিনি ইচ্ছাকৃতভাবে রাইটটিকে অমান্য করছেন, তাহলে আদালত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, এবং সেটি হচ্ছে জেল। ফলে আদালত প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনি কেন আমার এই নির্দেশনামাটি মানেননি, বা এই নির্দেশনামাটি কেন এক্সিকিউট করেননি। তিনি যদি এক্সপ্লানেশন সঠিক দিতে পারেন, আদালত গ্রহণ করবে। এখন তিনি যদি এক্সপ্লানেশন সঠিকভাবে না দিতে পারেন, সেক্ষেত্রে তার জেলযাত্রা পর্যন্ত হতে পারে। ফলে আদালত এতে যে কোনো নির্দেশ, সেই নির্দেশ যদি কেউ না মানেন, সেই নির্দেশ মানানোরও ব্যবস্থা আমাদের আইনি ব্যবস্থায় রয়েছে। ফলে আদালতের কাছে সেই ক্ষমতা রয়েছে। বেশ, আজকে আমাদের আলোচনা একদম শেষ পর্বে। স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে আজকে আমাদের আকাশবাণী পডকাস্ট অনুষ্ঠানে এসেছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। আমরা তার থেকে শুনছিলাম যে আইন আসলে জটিল, কিন্তু যেটা যদি সঠিকভাবে আমরা তাকে কাজে লাগাতে পারি, এটা আমাদের ভীষণই একটা সামগ্রিকভাবে আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আমাদের যে কোনো আইনের ক্ষেত্রে, যে কোনো সুযোগ সুবিধা প্রাপ্যের ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং আপনার প্রতিটি শ্রোতাকে। নমস্কার। নমস্কার। শুনলেন আকাশবাণী কলকাতার পডকাস্ট। আজকে শুনলেন নাগরিক অধিকার সুরক্ষায় আইন। এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। উপস্থাপনা ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।